WBCS মেন্স 2024 যেহেতু সামনে এটা ছাড়া এবং পিএসসি মিসলেনিয়াসের প্রিলি ছাড়া বিশেষ কোনো বড়সড় পরীক্ষা নেই যারা পিএসসির পরীক্ষা দেয় তাদের জন্য। তো সে কারণে এই দুটো পরীক্ষা নিয়ে এবং বিশেষ করে WBCS মেন্স নিয়ে একটা উন্মাদনা তো বিশেষ করে রয়েছেই। তো আজকের আমাদের আম, আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে WBCS মেন্স এর জন্য 400 নম্বরের 200+200 পেপার 1 এবং পেপার 2 এই দুটোর জন্য প্রিপারেশন কিভাবে করবে সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করা। আম, প্রথমেই বলে রাখি যে এই আলোচনাটা আহ, বাংলা ইংরেজি নিয়ে আমরা যে আলোচনাটা করতে যাচ্ছি সেটা হয়তো কারোর পছন্দ হতে পারে কারোর না হতে পারে। সুতরাং প্রথমে ডিসক্লেমার দিয়ে রাখি, এটা এমন নয় যে আমরা আলোচনা করছি মানে এটাই ধ্রুব সত্য এবং এটাই মেনে চলতে হবে। আহ, বরং এটা বলে রাখা ভালো যে আহ, যদি মনে হয় যে এর সঙ্গে অন্যান্য যে আলোচনা সেগুলো খুব একটা সাযুজ্য পাচ্ছ না, খুব একটা মিল পাচ্ছ না, তাহলে সেগুলোই ফলো করা শ্রেয়। কবে হতে পারে, কত কাট অফ, সেগুলো নিয়ে আমাদের মানে সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করছি না, আমরা সরাসরি ঢুকে যাচ্ছি হচ্ছে প্রিপারেশনে। দেখো, প্রিপারেশনের ক্ষেত্রে যে কোনো পরীক্ষার জন্য বা যে কোনো পেপারের জন্য যখন পড়াশোনা করতে হয় বা পড়াশোনা শুরু করতে হয়, তখন সবার প্রথমে দুটো জিনিস দেখা উচিত, তিনটে জিনিস রাতের। এক হচ্ছে নোটিফিকেশন, 2 নম্বর হচ্ছে সিলেবাস এবং 3 নম্বর হচ্ছে পিওয়াইকিউ। আমরা সেটা না করে যেটা করি, যে আগেই আমরা ছুটি হচ্ছে টিচার খোঁজার জন্য। টিচার খুঁজে নিয়ে তারপরে হচ্ছে তিনি যা করাবেন সেই সমস্ত পড়াশোনাগুলো করা। আহ, মাঝখানে একটা জিনিস মিস করে গেলাম, সেটা হচ্ছে বই কেনা। টিচার খোঁজা এবং বই কেনা। আমরা সিলেবাস, নোটিফিকেশন, পিওয়াইকিউ সমস্ত কিছু ছেড়ে টেড়ে আগে হচ্ছে বই, আগে হচ্ছে টিচার এবং তারপরে হচ্ছে বই, এই দুটো জিনিস। আমি বলবো যে টিচার এবং বই দুটো সরিয়ে রেখে আগে এটার দিকে একটু ফোকাস করো। সবার প্রথমে হচ্ছে নোটিফিকেশন। আগে যেটা হতো যে নোটিফিকেশনের মধ্যেই সিলেবাসটা থাকতো 2024-এর। যদি দেখো সেখানে দেখবে যে ডিটেল নোটিফিকেশন যেটা পাবলিশ হয়েছিল WBCS 2024-এ, তার মধ্যে সিলেবাস ছিল না। সিলেবাসটা স্কিম অ্যান্ড সিলেবাস বলে একটা আলাদা পিডিএফ ছিল। এখানে আমরা যদি দেখি যে পেপার 1 এবং পেপার 2 আমরা মূলত বাংলা বাংলা এবং ইংরেজি নিয়ে, মানে ইংরেজি তো সবার জন্যই সমান, বাংলাটা নিয়ে আমরা আলোচনা করছি। অন্যান্য কারো যদি কিছু থাকে, আশা করি সেরকম দর্শক নেই, আহ, তাদের জন্য নয় এটা। আম, আচ্ছা, পেপার 1, পেপার 2, পেপার 1টা হচ্ছে আমাদের এখানে বাংলা, যদিও সাদার উপরে সাদা দিলে দেখা যাবে না। পেপার 2 হচ্ছে ইংরেজি। 200 200 400 নম্বর এখানে থাকে। এবং আমরা বিগত দিনে যেটা দেখেছি যে এমসিকিউতে, মোটামুটি এমসিকিউ যে পেপারগুলো সেখানে মোটামুটি সবার কাছাকাছি নম্বর, 10 20 30 40 50 ডিফারেন্স, 800 নম্বর। আর বাদবাকি যে 800 নম্বর, গ্রুপ এ বির ক্ষেত্রে বলছি, অর্থাৎ বাংলা ইংরাজি 400 এবং তার সঙ্গে অপশনালের 400, এই যে অর্ধেক নম্বর 400 400 800, এই দুটোই মোটামুটি ডিফারেন্স করে দিচ্ছে যে কারা সিলেকশন পাচ্ছে কারা পাচ্ছে না। উম, সুতরাং এই যে 200 200 400, এই যে 200 200 400 নম্বর, এটার দিকে একটু ফোকাস করাটা আমার মনে হয় প্রয়োজন। একটু সিলেবাসের দিকে আমরা নজর দিই। আহ, দেখো কি কি পাচ্ছি এখানে, এগুলো মোটামুটি জানো সবাই। যে এখানে লেটার রাইটিং আছে, একটা রিপোর্ট রাইটিং আছে, নাম্বার অফ ওয়ার্ডস এখানে বলে দেওয়া হয়েছে, আমরা সেগুলোর দিকে এখন ফোকাস করছি না। প্রেসি রাইটিং আছে, কম্পোজিশন আছে এবং ট্রান্সলেশন আছে। এটা কিসের বলা হচ্ছে? পেপার 1। পেপার 1 মানে কি? বাংলা। এবার এখানে একটা মজার জিনিস হয়তো লক্ষ্য করে থাকবে। উম কোয়েশ্চেন পেপার যদি দেখো, লেটার রাইটিং দেখতে পাবে বাংলায়, রিপোর্ট রাইটিং দেখতে পাবে, প্রেসি দেখতে পাবে, প্রেসির কোয়েশ্চেন, ট্রান্সলেশনের কোয়েশ্চেন দেখতে পাবে। কিন্তু কম্পোজিশন, প্রতি বছর দেখবে সিলেবাসে বলা থাকে কম্পোজিশন, কিন্তু আমরা কম্পোজিশন দেখতে পাই না, রাদার কম্প্রিহেনশন দেখতে পাই, অর্থাৎ বোধ পরীক্ষণ। তাহলে বাংলার ক্ষেত্রে আমাদের সিলেবাসে বলা থাকে কম্পোজিশন, কিন্তু আমরা দেখতে পাই হচ্ছে আসলে বোধ পরীক্ষণ বা কম্প্রিহেনশন।
ইংরেজির ক্ষেত্রে তা নয়। ইংরেজির ক্ষেত্রে যা বলা আছে আমরা তাই দেখতে পাই। এখানে লেটার আছে, রিপোর্ট রাইটিং আছে, একই রকমভাবে প্রেসি রাইটিং আছে, ট্রান্সলেশন আছে এবং কম্পোজিশন আছে। এবার ইংরেজিতে একটা ব্যাপার হচ্ছে যে আম এই কম্পোজিশন মানে WBCS এর ক্ষেত্রে কম্পোজিশন এবং এসে রাইটিং এবং কম্পোজিশন এই দুটোকে মোটামুটি একই গোত্রের মধ্যে আমরা ফেলে ফেলে থাকতাম আরকি এতদিন। কম্পোজিশন কম্পোজিশন হচ্ছে যেকোনো একটা পিস অফ ক্রিয়েশন, সেটা যেকোনো কিছু হতে পারে। তুমি একটা খুব সুন্দর কিছু কবিতা লিখেছো, সেটা তোমার কম্পোজিশন হতে পারে। তুমি একটা গান বানিয়েছো, সেটা তোমার কম্পোজিশন হতে পারে। তুমি একটা ক্রিয়েটিভ রাইটিং কিছু লিখেছো, সেটা এসে হতে পারে, মানে প্রবন্ধ হতে পারে, অন্য যেকোনো কিছু হতে পারে। সেটা হচ্ছে কম্পোজিশন। মানে কম্পোজিশনের ছাতার তলায় এরা সবাই পড়ে। কিন্তু আমাদের মূলত যা প্র্যাকটিস WBCS এর ক্ষেত্রে সেখানে আমরা ওই এসেটাকেই এসেই আসে মানে আগে কম্পোজিশন বলে আসতো সেটাকে আমরা ওই এসে হিসাবেই লিখতাম এবং এখন তো গত সম্ভবত ২ বছর ধরে ২০২২ এবং ২০২৩ ২ বছরই সম্ভবত তাই হয়েছে। যে একদম মেনশন করে দিয়েছে এসে বলে। মানে ESSAY এসে প্রবন্ধ বলে মেনশন করে দিয়েছে। তো যাই হোক, এখানে আম ৩ টে জিনিস আমরা মোটামুটি কমন দেখতে পাচ্ছি। ১ নম্বর হচ্ছে লেটার রাইটিং। আচ্ছা, আমার হাতের লেখা মোটামুটি মুক্তখচিত। আ আগেও বহুবার বলেছি আমি নিজেও মাঝে মধ্যে বুঝতে পারি না। তো একটু বুঝে শুনে নিও। ঠিক আছে? একটা হচ্ছে লেটার রাইটিং, ২ নম্বর হচ্ছে রিপোর্ট রাইটিং, ৩ নম্বর হচ্ছে ট্রান্সলেশন এবং ৪ নম্বর হচ্ছে প্রেসি। ৪ টে জিনিস। ৩ টা নয়, ৪ টে জিনিস। এই ৪ টে জিনিস দেখো দুটোর মধ্যেই কমন রয়েছে এবং আলাদা কি রয়েছে, ওখানে কম্পোজিশন বলা ছিল যেটা কম্প্রিহেনশন আসে। মানে বাংলার ক্ষেত্রে যেটা অ্যাকচুয়ালি আসে হচ্ছে বোধ পরীক্ষণ। আর ইংরেজির ক্ষেত্রে যেটা আসে হচ্ছে কম্পোজিশন। তাহলে এই যে ৪ টে জিনিস, এটা বাংলা বা ইংরেজি দুটো ক্ষেত্রেই কমন। এটা আসছে বাংলায় এক্সট্রা, এটা আসছে ইংরেজিতে এক্সট্রা। তাহলে এই ৪ টে জিনিসকে আমরা একসাথেই প্রিপারেশন করতে পারছি বাংলা ইংরেজির। এবং আমি আগে জানি না পুরনো দর্শক কেউ আছে কিনা। ফ্ল্যাগশিপের মেন্সের আগে বা তারও আগে WBCS ২০২২ বা ২৩ সেগুলোর মেইনস যখন হয়েছে তার আগে ২-১ টা ছোটখাটো ভিডিও যখন দিয়েছি তখনও একই কথা বলেছি যে আ ভাষার দিকে ফোকাস না করে তুমি বাংলায় করছো না ইংরেজিতে করছো সেটার দিকে ফোকাস না করে বরং কনটেন্ট ডেভেলপমেন্ট এর দিকে নজর দাও। এবারে যে ভাষায় আসুক তোমাকে সেই ভাষায় নামিয়ে আসতে হবে। বাংলায় আসলে বাংলায় নামিয়ে আসবে, ইংরেজি আসলে ইংরেজিতে নামিয়ে আসবে। এবং প্রত্যেকটা জিনিসের যে প্যাটার্ন, তুমি প্রেসি রাইটিং করছো সেখানে মানে প্রেসি করছো আরকি। প্রেসি রাইটিং বলা যায় না, প্রেসি বানাচ্ছো যখন। আ সেখানে তুমি বাংলায় করো বা ইংরেজিতে করো, ধরনটা একই থাকছে, স্টাইলটা একই থাকছে। তুমি কিভাবে করবে, মানে জিনিসটাকে ওয়ার্কআউট করছো কিভাবে সেই বিষয়টাও সেই প্রসেসটাও একই রকম থাকছে। ট্রান্সলেশনের ক্ষেত্রেও তাই। যে আমরা আক্ষরিক অনুবাদ করব নাকি ভাবানুবাদ করব নাকি দুটো সংমিশ্রণ হবে, কি, কি ধরনের ট্রান্সলেশন হয়, সেটা তো বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলায় বিশেষ কিছু আলাদা হয় না। তো সেই আ যে বেসিক স্ট্রাকচার সেটা মোটামুটি একই থাকছে। লেটার রাইটিং এর ক্ষেত্রে যে স্ট্রাকচার মোটামুটি একই থাকছে। রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে মোটামুটি একই থাকছে। একটা একটু এদিক ওদিক হয়। কেননা বাংলার ক্ষেত্রে সম্পাদকীয় প্রতিবেদন আমরা পাই। ইংরেজির ক্ষেত্রে আম সাধারণ প্রতিবেদন হতে পারে বা উত্তর সম্পাদকীয় হতে পারে। মানে পোস্ট এডিট হতে পারে। তো যেটা আমি বলার চেষ্টা করছি যে এই যে ৪ টে কমন টপিক যেটা আমরা দেখতে পাচ্ছি সেখানে সেই ৪ টে কমন টপিকের মধ্যে মোটামুটি আমরা যদি স্ট্রাকচার এর দিকে মনোনিবেশ করি, ভাষার দিকে না করে তাহলে সেটা যে ভাষায় আসুক আমরা নামিয়ে আসতে পারবো। এবং এই যে দুটো আলাদা জিনিস থাকছে, একটা হচ্ছে বোধ পরীক্ষণ, একটা হচ্ছে কম্পোজিশন। এই বোধ পরীক্ষণ এবং কম্পোজিশন এই দুটো জিনিসের আ মানে এই দুটো জিনিস শুধু মানে বাংলার ক্ষেত্রে বোধ পরীক্ষণ, ইংরেজির ক্ষেত্রে কম্পোজিশন এই দুটো হচ্ছে একটু আলাদা। এবার একটা জিনিস মানে এখানে একটা মিথ আ প্রচলিত বলা যায় বা তৈরি করা হয় বলা যায়। সেটা হচ্ছে যে আম ক্রিয়েটিভ রাইটিং এর এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এবং সেই ক্রিয়েটিভ রাইটিং তুমি যদি ছোটবেলা থেকে না করো বা তুমি যদি উম ক্রিয়েটিভ রাইটিং এ সিদ্ধহস্ত না হও
আহ, বা এই ক্রিয়েটিভ রাইটিং করার সময় তোমার ভাবনা চিন্তার যে পরিধি, তার বিস্তার মোটামুটি মহাজাগতিক না হয়, তাহলে তোমার পক্ষে মার্কস পাওয়া অসম্ভব। এরকম একটা মিথ বাজারে প্রচলিত থাকে, বা সেটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়, এবং সেখান থেকে একটা ভয়ের জায়গা তৈরি হয়। তার কারণ আমরা বা আমাদের মতো যারা সাধারণ ছাত্রছাত্রী, মধ্যমেধার ছাত্রছাত্রী যারা ছোটবেলায় আম, আহ, মানে পড়ার বই পড়ার দিকে বাবা মা হোক বা স্কুলের শিক্ষক শিক্ষিকা তারা হন, সেদিকে বেশি মনোনিবেশ যাদের ক্ষেত্রে করার চেষ্টা করা হয়েছে, গল্পের বই বা যেগুলো পড়লে ভাবনা চিন্তার খোরাক যেগুলো যোগায়, ভাবনা চিন্তার পরিধি বাড়ে, সেই ধরনের জিনিসপত্রের সঙ্গে যাদের পরিচয় তুলনামূলক কম, সেই সংখ্যাটাই তো বেশি। এবং এই কম্পিটিটিভ পরীক্ষা দিতে যারা আসে তাদের মধ্যে সেই সংখ্যাটা যথেষ্ট পরিমাণে বেশি হয়, বরং তারাই সংখ্যাগুরু। তো তাদের মধ্যে প্রথম থেকে একটি ইনফিরিয়রিটি কমপ্লেক্স তৈরি হয়, যে দেখো বাবা, তুমি জানো না, তুমি তোমার এইসবের জ্ঞান নেই, তোমার বিশ্লেষণী ক্ষমতা বিশেষ কিছু নেই, তোমার ক্রিয়েটিভ রাইটিং তুমি করতে জানো না। এবং এই ভয়টা যতক্ষণ না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে, মানে যেকোনো উম কিছু, যেকোনো প্রোডাক্ট যখন বাজারজাত করা হয়, যেকোনো প্রোডাক্ট যখন টেবলে রাখা হয়, দেখবে ওই বিভিন্ন সাবান কোম্পানি বা শ্যাম্পু কোম্পানি তারা দেখবে ১ম এ নিজেদের প্রোডাক্টের ওই যে চেইন বিজনেস যারা করে দেখবে, ১ম এ নিজেদের প্রোডাক্টের অ্যাড দেয় না। ১ম এ তারা অন্যান্য কিছু প্রোডাক্ট দিয়ে দেখায় যে, "দেখুন, এটা জলে মিশছে, ওটা জলে মিশছে না। তার মানে এইটার মধ্যে কি ভয়ংকর রাসায়নিক রয়েছে, কি ভয়ংকর ক্ষতিকারক জিনিসপত্র রয়েছে।" সুতরাং ভয় পান না। ভয় পেয়ে এবার আমাদের কাছে আসুন। তো এই ভয়টা আ ১ম এ কাটাতে হবে। একটা জিনিস পরিষ্কারভাবে বুঝে নিতে হবে যে, ছোটবেলা থেকে এই ক্রিয়েটিভ রাইটিং এর বা আ আ নিজের ভাবনা চিন্তার কোনো একটা বিষয় নিয়ে নিজের ভাবনা চিন্তার যে পরিধি, নিজের ভাবনা চিন্তার যে বিস্তার, সেটা যদি বিরাট কিছু না থাকে, সেটা যদি ছোটবেলা থেকে গড়ে না ওঠে, এই বয়সে এসে মানে ২২, ২৩, ২৪ বা ২৬, ২৭, ২৮ বা ৩০, ৩১, ৩২ বছর বয়সে এসে সেটাকে নতুন করে গড়ে তোলাটা, সেটা উম অসম্ভব কখনোই বলা যায় না। সেটা সমস্যাজনক। সুতরাং ১ম এই ভয়টাকে কাটাতে হবে। যে আ আমার ফ্লেয়ার অফ রাইটিং এটা ছোটবেলা থেকে নেই বলে আমি পারব না, এরকমটা নয়। তাহলে তো হতেই পারত। মানে আমি ব্যক্তিগতভাবে আ এমন খাতা দেখেছি যার লেখা দেখে মনে হয়েছে, "আরে বাবা! এর তো পায়ের কাছে বসে শেখা যায়। আমি এর খাতা কি চেক করছি?" তাকে বললে সে আবার, "না, না, না স্যার, কি বলছেন, কি বলছেন?" বিনয় সুলভ যেটা হয় আরকি, স্বভাব সুলভ বিনয়। তা বলে কি সে চাকরি পেয়ে গেছে? তা বলে কি সে WBCS পেয়ে গেছে? মানে সে খুব সুন্দর লেখে। তার ডেসক্রিপটিভ দুর্দান্ত। মানে ওই কিছুদিন আগে আমি পোস্ট করেছিলাম যে একজন ১৮১ পেয়েছে। দুটোর মধ্যে ১৮১ পেয়েছে, এবং সেটাও নাকি সম্ভব। যাই হোক, তো সেগুলো নিয়ে আমি এখানে বিতর্ক বাড়াতে চাই না। আ তো এরকম সে দুর্দান্ত লেখে, তার মানে ক্রিয়েটিভ থিংকিং দারুণ। সুতরাং সে WBCS পেয়ে গেছে। সে তো পায়নি এখনো পর্যন্ত। সে তো এখনো ঘষছে পাওয়ার জন্য। সুতরাং এই মানে এই পরীক্ষাটা WBCS, সেটার যে স্কিম অ্যান্ড সিলেবাস যেটা ১ম এই বললাম, সেটা আম মানে কখনোই নট অ্যাবাউট টেস্টিং আ পার্টিকুলার থিং বা পার্টিকুলার ফ্লে। অনেকগুলো জিনিস মিলিয়ে পুরো প্যাকেজটা তৈরি হয়। সুতরাং শুধুমাত্র তোমার ডেসক্রিপটিভ এ বিরাট কিছু জ্ঞান থাকলে তুমি পরীক্ষাটা পাস করে যাবে এমনটা মোটেই নয়। এবং চারপাশে তাকিয়ে মানে অন্তত আ আমার চেনার পরিধি হতে পারে খুব সীমিত। কিন্তু আমি অন্তত যতজনকে দেখেছি সেটা খুব কম সংখ্যক হয়তো নয়। আম তাদের কারোর মধ্যেই আমি বিরাট কিছু মানে কাউকে আমি ছোট করছি না বা কাউকে খাটো করছি না। তাদের অধিকাংশের মধ্যে আমি বিরাট কিছু এই লেখার দক্ষতা, ক্রিয়েটিভ রাইটিং এর দক্ষতা, ভাবনা চিন্তার দক্ষতা, ভাবনা চিন্তার পরিধি, তার তার বিস্তার ব্যাপক, এমন কিছু খুঁজে পাইনি। সুতরাং ১ম এ, আচ্ছা, এই যে আমি এখানে এই পোরশনটায় কাজের কথা না বলে তো জ্ঞান দিচ্ছি। এখানটা যাদের বিরক্ত লাগছে, বোর হচ্ছ, স্কিপ করে যাও। ঠিক আছে?
ডান দিকে ডাবল ক্লিক করলে স্কিপ করা যায় 10 সেকেন্ড করে। যাই হোক। সুতরাং যেটা বলতে চাইছি যে একটা পয়েন্টে তোমাকে পৌঁছাতে হবে, যেই পয়েন্টে পৌঁছালে আমি আ ফ্ল্যাগশিপের মেন্সের আগেও বলেছি, আগের WBCS গুলোর মেন্সের আগেও বলেছি যে পয়েন্টে পৌঁছালে আমি ৩ টে জিনিস ঠিকঠাক করতে পারব। ১ নম্বর হচ্ছে আমার লেখায় গ্রামাটিক্যাল এরর খুব একটা থাকবে না। খুব একটা মানে কি? মানে যাতে চোখে লাগার মতো গ্রামাটিক্যাল এরর একেবারে না থাকে। সেটার দিকে মনোনিবেশ করতে হবে। সেটা করাই যায়। সেটা যেকোনো বয়সে করা যায়। স্পেলিং এর মধ্যে বিরাট কিছু ভুল থাকবে না। মোটামুটি ঠিকঠাক স্পেলিং দিয়ে আমি আমার লেখাটা উতরায় আসতে পারবো। এটাও করা যায় যেকোনো বয়সে। এবং ৩ নম্বর হচ্ছে আমি যা বলতে চাইছি, সেটা যেন আমি বলতে চাইছি এক আর পরীক্ষক বুঝছেন আরেক, সেটা যেন না হয়। আমি যে সেন্টেন্স গুলো লিখছি, আমি যেভাবে আমার শব্দগুলোকে সাজাচ্ছি, আ তার অর্থ বা তার দোতনা যেটা প্রকাশ পাবে, সেটা যেন সঠিকভাবে প্রকাশ পায়। অর্থাৎ আমি যেন শব্দগুলো এবং অক্ষরগুলো মানে অক্ষর, শব্দ এবং বাক্য সেগুলোকে যেন সঠিকভাবে তার বিন্যাসটা করে আসতে পারি। এই ৩ টে জিনিসে ১ম এ নজর দিতে হবে। তারপরে রইল পড়ে আ বিভিন্ন একটা জিনিসকে বিভিন্ন রকম অ্যাঙ্গেলে দেখা, তার সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ, তার ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ, তার এটা ওটা, সোশিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ, বিভিন্ন বিভিন্ন রকমের জিনিসপত্র থাকে, সেগুলো তার পরে আসবে। ১ম হচ্ছে যে আগে খাঁচাটার দিকে নজর দাও। তাহলে খাঁচার দিকে সব নজর সেই ওই রবীন্দ্রনাথের এটা ছিল আ যে খাঁচাটার তো উন্নতি হইল, বাকিটার খবর কে রাখে? সেরকম হলেও চলবে না। কিন্তু খাঁচাটাকে আগে ভালো করে সাজাতে হবে। তারপরে তুমি ভেতরে ভেতরে মানে মোটামুটি ওই কাজ চালানোর মতো আ বা একটা জিনিসকে মোটামুটি একটা কিছু আমি পরিচিত বা অপরিচিত টপিক পেলাম, সেটাকে মোটামুটি দাঁড় করিয়ে আসার মতো কিছু একটা করতে পারলেই হবে। হুম? এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমার ক্রিয়েটিভ রাইটিং এ দক্ষতা নেই বা আমার ভাবনা চিন্তার পরিধি বিরাট কিছু নয়। তার জন্য যে আমি অনেক পিছিয়ে আছি, এটা একেবারেই নয়। ওই যে বললাম ওই পয়েন্টটায় পৌঁছাতে হবে। যে পয়েন্টে পৌঁছালে মানে যেখানে ওই ৩-৪ টে জিনিস সেটা যেন ঠিকঠাকভাবে থাকে। তো এইটা একটা ১ম এই যেটা বললাম যে এইটার দিকে একটু মনোনিবেশ করো। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে আম ক্রিয়েটিভ থিংকিং বা একটা জিনিসকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখা ইত্যাদি, এই সমস্তগুলো এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, তার মধ্যে কোন গুলোর জন্য আমার বেশি করে লাগছে? লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, কম্পোজিশন। লেটার রাইটিং এ বাংলা আর ইংরেজি মিলিয়ে আমার কত নম্বর থাকে? ৮০ নম্বর। রিপোর্ট রাইটিং এ বাংলা ইংরেজি মিলিয়ে কত নম্বর থাকে? ৮০। কম্পোজিশন এ কত থাকে? ৪০। তাহলে ৮০, ৮০ আর ৪০ সব মিলিয়ে হলো ২০০ নম্বর, যেখানে কনটেন্টটা আমাকে তৈরি করতে হচ্ছে। আরেকটা ব্যাপার দেখো, ট্রান্সলেশনে কত থাকে? ট্রান্সলেশনে ৪০, ৪০, ৮০ বাংলা ইংরেজি মিলিয়ে বলছি আমি। প্রেসির ক্ষেত্রে হচ্ছে ৪০, ৪০, ৮০, বোধ পরীক্ষণের ক্ষেত্রে হচ্ছে ৪০। এই যে ২০০ নম্বর, এই ২০০ নম্বর কিন্তু কনটেন্ট তোমাকে দেওয়া থাকে। তোমাকে জাস্ট সেটাকে ডেভেলপ করতে হয় বা সেটাকে কাটাছেঁড়া করতে হয় বা বিনির্মাণ করতে হয় কিছু ক্ষেত্রে। যেমন বোধ পরীক্ষণে একটা প্যাসেজ দেওয়া থাকে, সেখান থেকে কিছু কোয়েশ্চেন দেওয়া থাকে, তার আনসার গুলো তোমাকে লিখতে হয়। তোমাকে নিজেকে বিশেষ কিছু ক্রিয়েট করতে হচ্ছে না। ট্রান্সলেশন, প্রেসি একই জিনিস। ট্রান্সলেশন, প্রেসি এটা নিয়ে ক্লার্কশিপের আগেও এরকম আলোচনা হয়েছিল যে কোনটাকে আগে অ্যাটেম্প্ট করবে, কোনটাকে পরে অ্যাটেম্প্ট করবে এবং কেন? আ সেখানেও এই বিষয়গুলো আলোচনা করা হয়েছিল যে ট্রান্সলেশন, প্রেসি, বোধ পরীক্ষণ এই মিলিয়ে যে ২০০ নম্বর, আগে ফোকাস করো ওই ২০০ নম্বরে। তার কারণ কি? মানে এই ২০০ নম্বরে হচ্ছে তোমাকে কনটেন্ট আলাদা করে নিজেকে মানে নিজের কনটেন্ট সেখানে কিছু প্রেজেন্ট করতে হচ্ছে না। কনটেন্ট দেওয়া রয়েছে, আমি তার উপর নির্ভর করে কিছু লেখার চেষ্টা করছি। ঠিক আছে? আ এর থেকে আরো গভীরে যেতে গেলে অনেক সময় লেগে যাবে। সুতরাং আর খুব বেশি আমি গভীরে যাওয়ার চেষ্টা করছি না। সুতরাং ১ম এ এটার দিকে ফোকাস করতে হবে। ট্রান্সলেশন, প্রেসি, বোধ পরীক্ষণ যে ২০০ নম্বর আমার হাতে রয়েছে, যার কনটেন্ট আমাকে নিজেকে বানাতে হচ্ছে না, আমি আগে সেটাই ফোকাস করব, তারপর বাদ বাকিটা। এবং একটা জিনিস আমি দেখি মানে যেটা নিয়ে সবথেকে বেশি মানুষের মধ্যে ভয় কাজ করে আ এবং আ মানে এটা কি আসবে? সেটা আমি আমি কি করব? কিভাবে করব? তার জন্য আমাকে এসে মানে তার জন্য আমাকে মানে ৪০ টা ৫০ টা মুখস্থ করে যেতে হবে কিনা? এই একটা ব্যাপার থাকে। সেটা হচ্ছে এই কম্পোজিশন যেটাকে আমরা এসে রাইটিং ও বলে থাকি।
এবং এই যেটা নিয়ে সবথেকে বেশি আলোচনা হচ্ছে বা এটা কিভাবে করব, কিভাবে এটার দক্ষতা বাড়িয়ে তুলবো ইত্যাদি আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে মাত্র ৪০ নম্বরের। সেই আম মিসেলেনিয়াস পরীক্ষার মেইনসের আগে আমি দেখতাম যে সবার মধ্যে মানে তার মধ্যে বাংলা রয়েছে একটা হিউজ মার্কসের, ইংরেজি রয়েছে একটা হিউজ মার্কসের, ম্যাথ যেখানে যেটার দিকে ফোকাস করলে আহ, প্রায় ফুল মার্কস তুলে আনা যায়, জিএস যেটা আছে সেটার মধ্যে অবজেক্টিভ পোর্শন একটা বড় অংশ আছে। এই এত মার্কস ছেড়ে সবার ফোকাস আমি দেখতাম থাকতে হচ্ছে যে জিএস এর ব্রড কোয়েশ্চেনের নোটস কোথায় ভালো পাবো। তার জন্য অনেক টিচারের কাছে পড়া, বই কেনা, নোটস কেনা ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু হতো, এবং যার জন্য বরাদ্দ হচ্ছে সবটার সাপেক্ষে যদি আমরা দেখি তাহলে খুব সামান্য কিছু মার্কস, এবং সেইখানেও 100%-এর কাছাকাছি মার্কস তুলে আনা প্রায় দুঃসাধ্য ব্যাপার। কিন্তু সবার ফোকাস ওখানে। কেন? কেননা তৈরি করা হয়েছে। এখানেও তাই। সবকিছু ছেড়ে মানে ৪০০ নম্বরের মধ্যে সব ছেড়ে ধরবি ধর, এই ব্যাটাকে ধর। মানে এই ৪০-এর দিকে হচ্ছে সবার ফোকাস। ঠিক আছে? বাদবাকি ৩৬০ নম্বর পড়ে রইলো। কিন্তু এই ৪০-এর দিকে হচ্ছে সবার ফোকাস, এইটা কিভাবে করব? এর জন্য কতগুলো মুখস্থ করতে হবে? এর জন্য কিভাবে ভাবতে হবে? কিভাবে সাজাতে হবে? কি করতে হবে? আরে ভাই, এত কিছু পড়ে রয়েছে। এই লেটার রাইটিং আছে যেখানে তোমার মোটামুটি যদি তুমি স্ট্রাকচারটা জানো, শুরু কিভাবে করতে হয়, শেষ কিভাবে করতে হয়, ১৫০ শব্দের জিনিস আরেকটু হয়তো বেশি কম হলো। মাঝের জিনিসটাকে মোটামুটি যদি একটু আইডিয়া থাকে সেটাকে সাজিয়ে চলে আসা যায়। রিপোর্ট রাইটিং মোটামুটি যদি স্ট্রাকচার জানা থাকে, ফরম্যাট যদি জানা থাকে, কিভাবে করতে হয়, কোন রিপোর্ট কিভাবে লিখতে হয় সেটা যদি জানা থাকে, হেডলাইন কিভাবে দিতে হয়, বাইলাইন কিভাবে দিতে হয়, সেগুলো যদি মোটামুটি জানা থাকে তাহলে একটা কিছু মানে দাঁড় করিয়ে আসতে পারবো। ট্রান্সলেশন প্রেসি তো রয়েইছে, যেগুলো আমরা আগেও করেছি ক্লার্কশিপ মিসলেনিয়াস পরীক্ষার সময় যেগুলো আমরা করেছি। বোধ পরীক্ষণ, বোধ পরীক্ষণ যদি কারোর কিছু নাও জানা থাকে মোটামুটি পরীক্ষা হলে গিয়ে কিছু অন্তত লিখে আসতে পারবে। তো এই ৩৬০-এ ফোকাস না করে সবার ফোকাস হচ্ছে এই ৪০ নম্বরে। এবার আহ সমাজ দারকালি ইশারাই কাফি হে, এর বেশি আর কিছু বলতে চাই না। এবার যাই হচ্ছে আমরা একটু কোয়েশ্চেন পেপারে, মানে কোয়েশ্চেন পেপারের মধ্যে আমি আম, খুব বেশি প্রশ্ন এখানে রাখিনি, মানে প্রতি বছর কি প্রশ্ন এসেছে না এসেছে সেগুলো রাখিনি। আমি শুধু 2023-এর বাংলা এবং ইংরেজি দুটো প্রশ্নকে একটু তোমাদের সামনে রাখার চেষ্টা করছি। ঠিক আছে? আম, এটা হচ্ছে বাংলা প্রশ্নপত্র। প্রথমে পত্র রচনার দিকে দেখো, তিনটে বিষয় আছে। আমি কেন এটা দেখাচ্ছি, মানে এটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাইছি যে কিভাবে এই যে কিভাবে শুরু করবে যে কথাটা বলেছিল। বিষয়গুলো কি কি? পরমাণু যুদ্ধের আশঙ্কায় সমস্ত পৃথিবী আজ আতঙ্কিত। ২ নম্বর, মহামারী প্রমাণ করে দিয়েছে যে পৃথিবী থেকে মানবতা বোধ এখনো মুছে যায়নি। ৩ নম্বর হচ্ছে সমগ্র ভারতে বেকারত্বের ভয়াবহতা শিক্ষিত যুব সমাজের মধ্যে নিদারুণ হতাশা ও প্রথাগত শিক্ষার প্রতি অনীহা এনে দিয়েছে। তিনটে যে বিষয় দেখছো তার মধ্যে একটা মোটামুটি বেশ কমন একটা বিষয় আমরা পাচ্ছি, যে বেকারত্ব। সেটা নিয়ে পত্র লিখতে বলছে সম্পাদকের কাছে। ১ নম্বর কি? ১ নম্বর হচ্ছে পরমাণু যুদ্ধের আশঙ্কায় সমগ্র পৃথিবী আজ আতঙ্কিত, জিওপলিটিক্স নিয়ে একটা লেখা। ২ নম্বর হচ্ছে মহামারী প্রমাণ করে দিয়েছে পৃথিবী থেকে মানবতাবোধ এখনো মুছে যায়নি। সুতরাং কোভিড এবং আফটার কোভিড, যে ওয়ার্ল্ড মানে মানে দ্য ওয়ার্ল্ড আফটার কোভিড, সেই থিমটা নিয়ে একটা লেখা এখানে দেওয়া হচ্ছে। এগুলো এর মধ্যে মোটামুটি দ্বিতীয় এবং তৃতীয় যে থিমটা, যে টপিক গুলো সেগুলো মোটামুটি কমন থিমের ওপর আসছে। ১ নম্বরটাও যে খুব একটা আনকমন সেরকমটা নয়, তবে আম, সবাই যেভাবে প্রিপেয়ার করে থাকবে তার থেকে হয়তো একটু অন্য রকমের। এবার আচ্ছা, তারপরে মানে আমি সবসময় আ এগুলোকে না লেটার রাইটিং মানে সেই লেটার রাইটিং এর টপিক হিসেবে ওগুলোকে দেখবো, বা রিপোর্ট রাইটিং মানে রিপোর্ট রাইটিং এর টপিক হিসেবে দেখবো, সেইভাবে আ দেখার চেষ্টা না করাই ভালো। আমি টপিক গুলোকে টপিক হিসেবে দেখবো। লেটার রাইটিং আসলে লেটার রাইটিং এর মতো করবো, রিপোর্ট রাইটিং আসলে রিপোর্টের মতো করবো, এসে আসলে এসের মতো করবো। এখানে আরেকটা টপিক দেখতে পাচ্ছি, উগ্র প্রাদেশিকতা ভারতের সামগ্রিক উন্নতির অন্যতম প্রধান অন্তরায়।
সমস্যাটা যেটা হয়েছে ১ম এর যে মানে লেটার রাইটিং এ ৩ টে অল্টারনেটিভ ছিল তার মধ্যে হয়তো আম প্রত্যেকটার ক্ষেত্রেই কিছু না কিছু লিখে আসতে পারবে। সমস্যা যেটা হয়েছে যে অনেকে যাদের সাথে খবরের কাগজের খুব একটা যোগাযোগ নেই, আ WBCS এর জন্য মোটা বইপত্রের সঙ্গে যোগাযোগ আছে কিন্তু খবরের কাগজের সঙ্গে খুব একটা যোগাযোগ নেই। তারা অনেকেই উগ্র প্রাদেশিকতা মানে আ এই উগ্র প্রাদেশিকতা জিনিসটা ঠিক কি? এটা দিয়ে গাড়ি চালানো যায় নাকি আ বা মানে খাওয়া-দাওয়া হয়? সেটা অনেকের মাথায় ঢোকেনি, উগ্র প্রাদেশিকতা। সুতরাং বেশ কিছুজন সেটাকে ছড়িয়ে এসেছে। তো এইজন্য সবার ১ম যেটা প্রয়োজন প্রেসক্রিপটিভ এর প্রিপারেশন শুরু করতে গেলে টিচার খোঁজা বা বই কেনা নয়। সবার ১ম যেটা কাজ খবরের কাগজ এবং এই খবরের কাগজের ক্ষেত্রে যে কোন খবরের কাগজ পড়বো, কতটা পড়বো এক্ষেত্রে অবিসংবাদী আনন্দবাজার পত্রিকা বাংলার ক্ষেত্রে। এবং আবার একটা কথা বলছি এখানে বাংলা ইংরেজির ভেদাভেদ আমরা খুব একটা করছি না। আমরা কনটেন্ট এর দিকে ফোকাস করছি। কনটেন্ট কোথা থেকে পাবো এটা বললে হয়তো আম অনেকে মানবে না, বিতর্ক বিতর্ক হতে পারে। কিন্তু আমার ব্যক্তিগত ধারণা আ যে ইংরেজি খবরের কাগজ যেগুলো এভেইলেবল রয়েছে, যেগুলো আমাদের সাধারণের পাঠ্য হিসেবে বিবেচিত হতে পারে। আমি হিন্দুর কথা বলছি না। টাইমস অফ ইন্ডিয়া হতে পারে, ইন্ডিয়ান এক্সপ্রেস হতে পারে, টেলিগ্রাফ হতে পারে। আ সবগুলো তো আমরা সম্পাদকীয় পাতার দিকে ফোকাস করি। এবার এই সম্পাদকীয় পাতাতেও আজকাল রাজনীতি বিষয়ক লেখা বা রাজনৈতিক কচকাচানি এত বেশি হয় যা আমাদের জন্য উপযোগী পাঠ্য বেশ কম থাকে সম্পাদকীয় পাতায় আজকাল। তার মধ্যে থেকেও যেখান থেকে ভাবনা চিন্তার খোরাক পাবে বা তোমার লেখার খোরাক পাবে সেরকম বিষয়ে আম তুলনামূলকভাবে আমার মনে হয় যে ইংরেজি, বাংলা সব মিলিয়ে মিশিয়ে আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় পাতা সবথেকে ভালো পাওয়া যায়। সুতরাং এই আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় পাতাটা এবং সেখান থেকে একটু বাছাই করে নেওয়া যে কোনটা আমার জন্য প্রয়োজন, কোনটা প্রয়োজন নয়। ইংরেজি খবরের কাগজের যেকোনো সেটা তুমি তোমার মতো করে বাছাই করে নেবে। বিভিন্নজন বিভিন্ন রকম পরামর্শ দেন। তোমার যেটা ভাল লাগবে সেটা পড়বে। সম্পাদকীয় পাতা এবং তার সঙ্গে চেষ্টা করবে আম সম্পাদকীয় পাতার বাইরেও কিছু রিপোর্ট রাইটিং ধরো একটা বড়সড় কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটেছে। তার যে রিপোর্টটা করা হচ্ছে, সেই রিপোর্টটাকে একটু পড়ে দেখার চেষ্টা করা। সেটা কিভাবে লেখা হয়েছে, স্টাইলটা একটু দেখার চেষ্টা করা। এগুলো করা যেতে পারে। আগেও যেটা বলেছি যে ফিকশন পড়া সেগুলো একটু করা যেতে পারে। ঠিক আছে? এই সমস্তগুলোর দিকে একটু ফোকাস করা যেতে পারে। আর আম এইটা করলে কি হবে? আ WBCS এর ক্ষেত্রে পার্টিকুলার আমি ক্লার্কশিপ এর ক্ষেত্রে বলতাম সবসময় যে ক্লার্কশিপ এর ক্ষেত্রে তার জন্য সংবাদপত্র মোটেই উপযোগী খুব একটা নয়। পড়তে পারো কেন? তোমার আ পড়ার দক্ষতা, লেখার দক্ষতা সেগুলো বাড়ানোর জন্য। ভাষার দক্ষতা বাড়ানোর জন্য। কিন্তু কনটেন্ট এর জন্য তোমার কনটেন্ট এ হেল্প করবে সেটার জন্য ক্লার্কশিপ এর ক্ষেত্রে প্রয়োজনীয় কিন্তু WBCS এর ক্ষেত্রে আম মোটামুটি ওই মানে 100% বললে তো সেটা কি বলছে? "ডু ইউ ওয়ান্ট টু ওপেন দ্য পেজ এট http কলম" আচ্ছা এটা কলমের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। বলছে কলমের ওয়েবসাইটে যাবে কিনা? না, যাব না। আহ আচ্ছা এটা একটু acknowledge করা দরকার। মানে ওদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। সুতরাং এটা বলে দেওয়া প্রয়োজন। কি বলছিলাম? আ কি বলছিলাম বলো তো ভুলে গেলাম। এই হচ্ছে রেকর্ডেড ক্লাসের সমস্যা। মানে সামনে কেউ ধরিয়ে দেওয়ার থাকে না যে কি বিষয় নিয়ে কথা হচ্ছিল। যেটা নিয়ে কথা হচ্ছিল যে WBCS এর ক্ষেত্রে WBCS পরীক্ষার ক্ষেত্রে ইংরেজি বাংলা মিশিয়ে মানে ইংরেজি বাংলা মিলিয়ে আ যে ৫ টা টপিক লিখতে হবে, ৫ টা মানে যেটা আমাকে কনটেন্ট তৈরি করতে হবে। সেই ৫ টার জন্য আরো কিছু অল্টারনেটিভ থাকে। সব মিলিয়ে হয়তো ১০ টা টপিক থাকলো। এগুলোর মধ্যে থেকে মানে অন্ততপক্ষে ৫ টা এমন কিছু টপিক থাকবে না যেটা নিয়ে অন্তত তার আগের ৬ মাসের মধ্যে কোনো না কোনো সময় খবরের কাগজের সম্পাদকীয় পাতায় সেটা নিয়ে লেখালেখি হয়নি। এমন কোনো টপিক জেনারেলি WBCS এ আসেনি। হ্যাঁ, কিছু আসে সেগুলো ইংরেজির ক্ষেত্রে দেখাচ্ছি। সেগুলো কিছু ফিলোসফিক্যাল টপিক এই সমস্তগুলো থাকে। সেগুলো আলাদা ব্যাপার।
অন্তত গত ৬ মাসে সেটা নিয়ে লেখালেখি হয়নি খবরের কাগজের সম্পাদকীয় পাতায়। এমন কোনো টপিক জেনারেলি আমরা দেখতে পাই না বাংলা ইংরেজি মিলিয়ে আ পেপার WBCS এর ক্ষেত্রে মেন্সে। সুতরাং যেটা বারবার বলার চেষ্টা করছি সবথেকে উপযোগী যেটা সেটা হচ্ছে বই, টিচার সবকিছুর বাইরে গিয়ে খবরের কাগজ। খবরের কাগজ পড়তে শুরু করো নিয়মিতভাবে, আম বাছাই করে। সেটা তোমাকে সবথেকে বেশি হেল্প করবে। এবার আম এখানে এটা সারসংক্ষেপ বলছে, উপযুক্ত শীর্ষনাম বলছে, এটা অবলম্বন করে এই বোধ পরীক্ষণ যেটাকে আমরা বলছি, প্রশ্নের উত্তর লিখতে হচ্ছে। এগুলো নরমাল বিষয়। বাংলা অনুবাদ দুটো দিয়েছে, তার মধ্যে যেকোনো একটা করতে হবে। এবার বাংলা অনুবাদের ক্ষেত্রে মানে এটা নিয়ে অনুবাদ নিয়ে আমি এখানে আলাদা করে আলোচনা করতে চাইছি না। মানে অনুবাদ কিভাবে করবো, অনুবাদের গঠন কি হওয়া প্রয়োজন। কারণ এগুলো নিয়ে আগে আলোচনা হয়েছে। পুরোনো ভিডিও কেউ যদি দেখো বা পুরোনো যারা দর্শক আছো তারা জানো। বিশেষ করে আমি ইংরেজি থেকে বাংলা অনুবাদের দিকে ফোকাস করতে বলি এই কারণে, মানে ইংরেজি থেকে বাংলা অনুবাদের ক্ষেত্রে যেটা হয়, আমরা এটাকে খুব আম মানে মানে we take it for granted যে আমাদের মাতৃভাষা। সুতরাং এখানে আবার কি প্র্যাকটিস করার আছে? ইংরেজি থেকে বাংলা করব করে দেবো, কি আছে? সমস্যা এখানে যেটা হয় যে ইংরেজি থেকে বাংলা করব করে দেবো। এটা করতে গিয়ে যেটা হয় যে আম মানে আ এটা খুব কেঠো বাংলায় অনুবাদ হয়ে যায়। খুব খুব কৃত্রিমতার একটা ছোঁয়া থাকে এবং যেটা দেখে মনে হয় যে এটা সত্যি, সত্যি বোধহয় অনুবাদ করা হয়েছে। এবং পড়তে গিয়ে যিনি পড়বেন অনুবাদটা তোমার, তিনি পড়তে গিয়ে বারবার হোঁচট খাবেন যে এটা আবার কি ধরনের অনুবাদ হয়েছে। তার কারণটা হচ্ছে প্রত্যেকটা ভাষার যে গঠনশৈলী বা চলন সেগুলো তো একটু আলাদা হয়। আ তো সেটার ঠিক ওই স্মুথ ট্রান্সলেশন এর সময় যে ওই ইংরেজি থেকে বাংলার যে স্মুথ ট্রান্সফরমেশন সেটা ঠিক হয় না। এবং বাংলা ভাষাটা ঠিক ইংরেজির মতো ওরকম মানে অত গ্রামার সচেতন নয়। যে ইংরেজিতে ঠিক একই রকমভাবে ওই আম সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ওইভাবেই সাজাতে হবে। তার বাইরে যাওয়া যাবে না। খুব একটা স্বাধীনতা নেই। কবিরা বাদে কারোর খুব একটা স্বাধীনতা নেই। বাংলার ক্ষেত্রে ঠিক সেটা হয় না। বরং বাংলার ক্ষেত্রে শ্রুতি-মাধুর্য বেশি এখানে প্রাধান্য পায়। সুতরাং এগুলো নিয়ে পরে কখনো আলোচনা করা যাবে বা পুরনো আলোচনাও ছিল। মানে মোদ্দা কথা হচ্ছে যে ইংরেজি থেকে বাংলা যেটা সেটাও প্র্যাকটিস করতে হবে। কিভাবে করবে? যেখান থেকে পারো সেখান থেকে প্র্যাকটিস করো। ইংরেজি খবরের কাগজ পড়ছো, একটা কাগজ নাও, কাগজ নিয়ে সেখানে ওখান থেকে একটা প্যারাগ্রাফ নিয়ে সেটার অনুবাদ করে ফেলো ফটাফট। কাউকে দিয়ে চেক করানোর প্রয়োজন নেই, কিচ্ছু করার প্রয়োজন নেই। প্র্যাকটিস করো। ভুল করো, ঠিক করো, যা খুশি করো, প্র্যাকটিস করো। বাংলা থেকে ইংরেজি যখন করছো একই জিনিস। বাংলা খবরের কাগজ পড়ছো, প্যারাগ্রাফ মাঝখান থেকে নিয়ে নাও টুক করে সেটাকে ওই একটা খেরো খাতার মতো কিছুতে একটা ফটাফট একটা ট্রান্সলেশন করে ফেলো। ৫ মিনিটের একটা ট্রান্সলেশন। যা পারবে তাই করো। ৫ মিনিটের একটা ট্রান্সলেশন করে ফেলো। এআই কে দিয়ে বিভিন্ন এআই চ্যাটবট আছে সেগুলোকে দিয়ে কিভাবে চেক করাতে হয় সেটা আমি ক্লার্কশিপের আগে দেখিয়ে দিয়েছিলাম। সেগুলো করতে পারো, একটা চেক করিয়ে নিতে পারো। যে কোথায়, কোথায় আমার ভুল আছে সেগুলোতে পরবর্তীকালে নজর রাখবে। ঠিক আছে? ইংরেজির ক্ষেত্রে একটু আসি। আম খুব সুন্দর দুটো আ লেটারের টপিক দিয়েছিল। যে লেটারের টপিকগুলো আমি জানি না মানে কেউ এটা দাবি করতে পারবেন কিনা। বিভিন্ন সময় পরীক্ষা-টরীক্ষার পরে আমরা দেখতে পাই যে আমি 100% আমি 50% আমি 200% কেউ 250% কমন দিয়েছি। কিন্তু এই ধরনের জিনিসগুলো কমন দেওয়া যায় কিনা আমার ঠিক জানা নেই। মানে এই ধরনের বিষয়গুলো। যে তুমি এডিএম কে চিঠি লেখো একটা, তুমি ইডব্লিউএস মানে একদম খুব রেলেভেন্ট টপিক এবং চারদিকে যেসব জিনিসপত্র নিয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে থেকে একটা টপিক। ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য তোমার সমস্ত ক্রাইটেরিয়া তুমি ফুলফিল করছো এবং সব ডকুমেন্ট তুমি দিয়েছো। আ তো এই বিষয়টা নিয়ে তোমাকে যাতে করে এডব্লিউ সার্টিফিকেট ইস্যু করা হয় সেটা নিয়ে একটা চিঠি লিখতে হবে। অথবা তুমি সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট তুমি যেটা আমাদের ওই সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার আছে সেইখানে আম তুমি ভর্তি হতে চাও। এই বিষয়ে একটা চিঠি লেখো চেয়ারম্যান এসএনটিসি এসএসসি। বেশ ইউনিক টপিক এবং লিখে আসার মতো টপিক। তুমি যদি কিচ্ছু না জানো, তুমি শুধু লেটার লেখার ফরম্যাটটুকু জানো আর কিচ্ছু জানো না, তাও তুমি লিখে আসতে পারবে। এবং এইখানেই হচ্ছে আসল পরীক্ষাটা। যে একেবারে অজানা টপিক, একেবারে আনকমন মানে আনকমন বলা যায় না। কমন মানে আ কমনলি আনকমন আরকি। বা আনকমনলি কমন এরকম কিছু একটা বলা যায়। যাই হোক, তো আম যেটা অপরিচিত নয়, কিন্তু কোনো বইতে খুব একটা পাবে না।
বা কখনো হয়তো প্র্যাকটিস করোনি সেভাবে। সেরকম একটা টপিক। সেইটা ওই তাৎক্ষণিক ক্ষিপ্রতায় বা তাৎক্ষণিক বুদ্ধি কাজে লাগিয়ে কিভাবে এটাকে করে আসতে পারবে সেটাই হচ্ছে আসল পরীক্ষা। ওই ৩ টে জিনিস মেইনটেইন করা। ১ নম্বর হচ্ছে গ্রামার, ২ নম্বর হচ্ছে স্পেলিং, ৩ নম্বর হচ্ছে অর্থ। রিপোর্ট রাইটিং কি? ড্রাফট a report on effect of global warming on planet Earth symposium organized by your college. যেটা হয়েছে যে সবাই ১ম এই যখন এর আগের বারও তাই হয়েছে। ২০২২ একটা এসেছিল আ একদম সবার উপরে ছিল বোধহয় ইংলিশ পেপারে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেছিল। এবং তারপরেই সম্ভবত এরকম কিছু একটা বলা ছিল যে আ নিত্যদিনের ব্যবহারে বা নিত্য প্রয়োজনের কাজে এরকম কিছু একটা আমার ঠিক মানে এই মুহূর্তে আমি রিকল করতে পারছি না। এখানেও তাই গ্লোবাল ওয়ার্মিং দেখে আমি ফটাফট আমি প্র্যাকটিস করে এসেছি। আমি কমন পেয়ে গেছি গ্লোবাল ওয়ার্মিং নিয়ে রিপোর্ট লিখে দিয়ে চলে এসেছি। তারপরে জিনিসটা আমি খেয়াল করিনি যে একটা সিম্পোজিয়াম অর্গানাইজড বাই ইউর কলেজ। আমরা ক্লার্কশিপের আগে এরকম ধরনের রিপোর্ট রাইটিং নিয়ে আলোচনা করেছিলাম একটা ভিডিওতে। একটাই ভিডিও ছিল রিপোর্ট রাইটিং এ। সেখানে আমরা আলোচনা করেছিলাম। যে এরকম যদি কিছু হয় যে কোনো একটা বিষয় নিয়ে সেমিনার হচ্ছে, তাহলে সম্ভবত আলোচনা করেছিলাম। আমি বলে দিই ফট করে এরকম আলোচনা করেছিলাম। জানি না কতটা করেছিলাম। তাহলে সেমিনারের উপর কতটা ফোকাস করতে হবে আর সেমিনারের কনটেন্টের উপর কতটা ফোকাস করতে হবে। আমি গ্লোবাল ওয়ার্মিং নিয়ে বলে বলে চলে গেলাম। একটা রিপোর্ট রাইটিং লিখে চলে এলাম। আমি সিম্পোজিয়ামের উল্লেখও কোথাও করলাম না। খুব স্বাভাবিকভাবেই দুর্দান্ত কম নম্বর আসবে। কম্পোজিশন এর ক্ষেত্রে ন্যাশনাল এডুকেশন পলিসি দিয়েছিল যেটা বেশ পুরনো। ২০২৩ এর ডব্লিউবিসিএস এর সাপেক্ষে। সুতরাং এখানে একটা বিষয় হচ্ছে যে আমি পুরনো জিনিস নিয়ে একেবারে নাড়াঘাটা করব না। সেটা চলবে না। মানে ন্যাশনাল এডুকেশন পলিসি ২০২০ র বলে সেটার যদিও ইমপ্লিমেন্টেশন, বিতর্ক সেগুলো অনেকটা স্ট্রেচ হয়েছে। কিন্তু তা বলে আমি যে সেটা একেবারে করব না, সেটা হবে না, সেটা করতে হবে সেটা এখানে টপিক সেটা বুঝিয়ে দিচ্ছে। কন্যাশ্রী প্রজেক্ট অত্যন্ত কমন টপিক। এইজিং খানিকটা ফিলোসফিক্যাল টপিক, খানিকটা সোশ্যাল। লিটারেচার অ্যান্ড দ্য রিপ্রেজেন্টেশন অফ রিয়েলিটি। এই লিটারেচার নিয়ে এসেতে একটা টপিক থাকে এবং এই যে টপিকগুলো এগুলোই হচ্ছে ভয়ের কারণ। আমি একটা কথা বলি, এসের ক্ষেত্রে যদি ৩ টে বা ৪ টে টপিক থাকবে, যে অল্টারনেটিভ গুলো থাকবে, সেই অল্টারনেটিভ গুলোর মধ্যে লিটারেচার নিয়ে একটা থাকবে খুব স্বাভাবিক। আম একটা ফিলোসফিক্যাল কিছু একটা টপিক থাকবে, সেটাও খুব স্বাভাবিক এবং এগুলোর মধ্যে যাদের সোশিওলজি অপশনাল থাকে বা এই ধরনের ব্যাকগ্রাউন্ড যাদের থাকে বা অ্যানথ্রো, তাদের ক্ষেত্রে এখানে এটা সুবিধা হয়। মানে এই টপিকগুলোর মধ্যে যেগুলো একটু ফিলোসফিক্যাল টপিক থাকে সেগুলো অ্যাটেম্প্ট করার ক্ষেত্রে কারণ তারা সেই পয়েন্ট অফ ভিউ থেকে, সেই পার্সপেক্টিভ থেকে কিছু জিনিসপত্র, কিছু ইনপুটস তারা ওখানে প্রোভাইড করতে পারে। আ বাকিদের ক্ষেত্রে ওই যে টপিক যে কন্যাশ্রী বা ন্যাশনাল এডুকেশন পলিসি এগুলোতে তাদেরকে স্টিক করে থাকতে হবে। এবং এখানে একটা কথা বলি, এখানে ভয় পাওয়ার কিছু নেই। এখানে ওই যে একটা টপিক মানে ৩-৪ টে যে টপিক দিচ্ছে তার মধ্যে একটা লিটারেচার সংক্রান্ত হলো, একটা ফিলোসফিক্যাল বা আ সোশ্যাল পার্সপেক্টিভ থেকে কিছু হলো। তার সঙ্গে আরেকটা বা ২ টো যে টপিক গুলো থাকছে সেগুলো আমাদের জানার পরিধির মধ্যে মোটামুটি থাকছে। এবং আম এখানেই যেটা বলার যে ইয়া লিটারেচার নিয়ে ১০-১২ টা টপিক মুখস্থ করা বা জেনে যাওয়া বা প্র্যাকটিস করে যাওয়া, আমার মনে হয় না সেগুলোর খুব একটা প্রয়োজন আছে। বা এই যে ফিলোসফিক্যাল যেটা ১ম এই বলছিলাম যে একটা জিনিসকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভাবতে হবে, এই করতে হবে, সে করতে হবে। আম জানি এগুলো বললে বিতর্ক হবে, বলবে যে এ কি ধরনের মানে কথাবার্তা এগুলো বলছে, এগুলো ঠিক লিটারেচার এর সঙ্গে যায় না। কিন্তু একটা বিষয় হচ্ছে যে আমরা অধিকাংশ মানে কি মানে কিছু জনকে বাদ দিলে তারা আমরা লিটারেচার এর স্টুডেন্ট নই এবং এখানে আমাদের আম মানে লিটারেরি ফ্লেয়ার বা জ্ঞান সেটা যাচাই করছেন না খুব একটা পরীক্ষকরা। বরং একটা বিষয়কে সেটাকে আমি কিভাবে প্রেজেন্টেশনটা কিভাবে দিচ্ছি, সেই প্রেজেন্টেশনটার দিকে তারা মনোনিবেশ করছেন বলে আমার মনে হয়। এবং যারা এই লিটারেচারের ব্যাকগ্রাউন্ডেরও মানে বিশেষ করে ইংলিশ অনার্স যদি বলতে হয়, আমার মনে আছে আ ফার্স্ট ইয়ারে আমাদের কলেজে বিএম স্যার বলে এক স্যার ছিলেন। তো তিনি ১ম দিন ক্লাসে সবাইকে জিজ্ঞাসা করছেন, "তুমি ইংলিশ অনার্স কেন নিয়েছো?" তো সবাই বিভিন্ন জিনিসপত্র বলছিল।
আ যে আমি আমার লিটারেচার পড়তে ভালো লাগে, আমার অমুক-তমুক এটা ওটা বিভিন্ন রকমের। আর বিষয়টা হচ্ছে যে আমার কাছে যতক্ষণে আসবে আমি ততক্ষণে ভেবে কুল কিনারা করতে পারছি না যে আমি কি উত্তর দেব? আমি কেন নিয়েছি আমি নিজেও জানি না। উম এবার আরো ২-১ জনের সেরকমই অবস্থা। কি উত্তর দেব বুঝতে পারছি না। এবং তারা একই সঙ্গে বসা। তো স্যার যখন মানে তার দৃষ্টি যখন আমাদের দিকে এলো, আমরা তো ভেবে কুল কিনারা করতে পারছি না। বলছি, "স্যার কি যে বলি?" স্যার তখন বললেন যে, ওই 11-12 এ যখন ডুয়াস ডিরেক্টেড করতি, ওই সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড আর ভয়েস চেঞ্জ যখন করতি, ন্যারেশন চেঞ্জ যখন করতি সেগুলো করতে খুব ভাল লাগতো। তখন ভেবেছিলি যে ইংলিশ অনার্স নিয়ে নেবো, তাই তো? হ্যাঁ স্যার, এক্সাক্টলি এইটাই হচ্ছে রিজন। যে ওইগুলো করতে কোনো কষ্ট হতো না। তো তখন ভেবেছিলাম যে ঠিক আছে চলো ইংলিশ অনার্স নিয়ে নেওয়া যায়। তো এইটা বলা এই কারণেই যে ইংলিশ অনার্স যারা পড়ে বা যারা পড়েছে তাদের মধ্যে খুব সামান্য হাতে গোনা কয়েকজন মানে একেবারে হ্যান্ডফুল অফ পিপল তারা বাদ দিলে বাকিদের আমার মনে হয় না খুব একটা এই লিটারেচার নিয়ে তাদেরও খুব একটা আগ্রহ আছে। তারাও খুব একটা পড়াশোনা করেছে বা তাদের প্রচুর অগাধ জ্ঞান রয়েছে। আমার মনে হয় না সেরকম। কেননা সবকিছুই মুখস্থ নির্ভর, নোট নির্ভর পড়াশোনা। সুতরাং এই জ্ঞান-ট্যানগুলো বা এই ভাটের গল্পগুলো কেন বলছি জানো তো? মানে তোমাদের কনফিডেন্সটা একটু একটু বাড়ানোর জন্য। যে তুমি একাই পিছিয়ে নও। এই লিটারেচার নিয়ে বা লিটারেচার সংক্রান্ত জিনিসপত্র নিয়ে খুব বেশি ঘাঁটানো, এগুলো নিয়ে খুব বেশি পড়াশোনা করা, মুখস্থ করা, এই সেই করা প্রয়োজন নেই এই সমস্তগুলো করার। হ্যাঁ, এবার পরীক্ষায় গিয়ে যদি না পাও তখন আমাকে ২-৪ টে গালাগাল করে এসো ঠিক আছে যে ওই লিটারেচার টপিকই হ্যান্ডেল করতে হলো। সে আমি গালাগাল খেয়ে নেবো। কিন্তু আমি পুরোনো ট্রেন্ড, PYQ ইত্যাদিগুলো বিশ্লেষণ করে আমার যেটুকু মনে হয়েছে আমি সেটা বলছি যে এগুলো নিয়ে খুব একটা ঘাঁটানোর প্রয়োজন নেই। কারণ এই জ্ঞানগুলো কারোর থাকে না। খুব সামান্য ওই যে বললাম যে একদম হাতে গোনা কিছু মানুষজন বাদ দিলে বাদবাকিদের থাকেন। আরেকটা যেটা বলা হচ্ছে, যেটা বললাম যে philosophical পয়েন্ট অফ ভিউ থেকে ভাবতে হবে, sociological পয়েন্ট অফ ভিউ থেকে এটাও বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে ভাবতে হবে। সেটাও আমি সবসময় সাজেস্ট করি যে WBCS এর পরীক্ষা হলে বসে যেখানে আমাকে একটা লিমিটেড টাইমের মধ্যে ৫ টা টপিক নামাতে হচ্ছে, সেখানে এমন টপিক না নেওয়াই ভালো যেটা নিয়ে ভাবতেই বোধহয় আমার ২০ মিনিট ৩০ মিনিট চলে যায়। হ্যাঁ, আমি তাদের কথা বলছি না যারা উচ্চ মেধার। যারা উচ্চ মেধার, যাদের প্রচুর পড়াশোনা আছে লিটারেচার নিয়ে বা বিশ্ব সাহিত্য নিয়ে বা আরো বিভিন্ন জিনিসপত্র এটা ওটা নামও জানি না সেগুলো, সেই সমস্ত নিয়ে যাদের প্রচুর পড়াশোনা আছে তাদের কথা বাদ দিলাম। আমি বলছি তাদের কথা যারা মধ্য মেধার, যারা সাধারণ ছাত্রছাত্রী, যারা নিয়মিতভাবে বছরের পর বছর WBCS বা অন্যান্য পরীক্ষা, সরকারি চাকরির পরীক্ষায় গ্রুপ A, B, C, D সেগুলোতে যারা চাকরি পেয়ে চলেছে, আমি তাদের কথা বলছি। আ এবং তাদের মধ্যেও যারা উচ্চ মেধার আমি তাদেরকে বাদ দিয়ে কিন্তু বলছি। বারবার এটা বলছি। এই ভিডিও কিন্তু তাদের জন্য একেবারেই নয়। যারা উচ্চ মেধার, যাদের প্রচুর পড়াশোনা রয়েছে, প্রচুর জ্ঞান রয়েছে তাদের জন্য একদম নয়। তারা আসবেও না আমার চ্যানেলে। আ জোকস অ্যাপার্ট। তো এই কনফিডেন্সটা বাড়ানোর জন্য বলছি যে এগুলো নিয়ে এত ভাবার প্রয়োজন নেই। তুমি যদি ওই যে বললাম যে খবরের কাগজ যদি নিয়মিতভাবে পড়ো এবং সেখানে যে কনটেন্ট গুলো পাচ্ছ, সেখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা পাচ্ছ, সেগুলোকে যদি ঠিকঠাকভাবে ফলো করো, সেখান থেকে যদি নোটস মানে নাও, নোট মেকিংটা যদি ঠিকঠাকভাবে রেগুলার বেসিসে করো, অন্ততপক্ষে ৬ থেকে ৮ মাস, তাহলে আবার বলছি আমার মনে হয় না তুমি এমন কোনো টপিক পাবে না, যেটা তুমি অ্যাটেম্প্ট করে আসতে পারবে না। হুম? সুতরাং আবার বলছি যে আমাদের ওই বিরাট কিছু টার্গেট মানে আ একেবারে সুপারফিশিয়াল কিছুর দিকে লক্ষ্য রাখার প্রয়োজন নেই। আমাদের শেক্সপিয়ার হওয়ার প্রয়োজন নেই। আমাদের শশী থারুর হওয়ার প্রয়োজন নেই। আমরা মোটামুটি আ মমতা ব্যানার্জির একটু বেটার ভার্সন হলে, বেশ খানিকটা যদি বেটার ভার্সন হওয়া যায়, তাহলে কাজ চলে যাবে আমাদের পরীক্ষার জন্য। ঠিক আছে? সুতরাং আ ১ম এ হচ্ছে ইনফেরিয়রিটি কমপ্লেক্স কাটিয়ে উঠতে হবে। কাটিয়ে উঠে খবরের কাগজটা মন দিয়ে পড়তে হবে। সম্পাদকীয় পাতাটা। রাজনীতির খবর ছেড়ে, রাজনীতির খবরের মধ্যেও টুকিটাকি কিছু মানে খবর মানে আর্টিকেল, টুকিটাকি কিছু আর্টিকেল থাকে, যেগুলো আমাদের কোর যে পলিটিক্যাল অ্যাসপেক্ট সেটা ছাড়াও আমাদের পার্সপেক্টিভ থেকেও সেটা কখনো, কখনো জরুরি হয়ে ওঠে। তো সেই ঝাড়াই বাছাটা একটু জরুরি। আচ্ছা এখানে প্রেসি ছিল, প্রেসি নিয়ে আমি আর কোনো কথা বাড়াচ্ছি না। আমি একটু ট্রান্সলেশন এ যাই। আমি কেন ১ম এই বললাম যে যেখানে পরীক্ষক তোমাকে কনটেন্ট দিচ্ছেন, সেই কনটেন্টের দিকে কেন আগে ফোকাস করা প্রয়োজন এবং সেটাকে কেন ঘটা-মাজা করা প্রয়োজন? ক্লার্কশিপের ক্ষেত্রে সবার নজর থাকে হচ্ছে ট্রান্সলেশন প্রেসিতে।
আর রিপোর্ট রাইটিং সবাই ৫০টা ১০০টা আমি দেখতাম যে ফ্ল্যাগশিপের আগে দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে সবাই কিনে টিনে নিয়ে ৫০টা ১০০টা এই এআই দিয়ে লেখানো কিছু রিপোর্ট সেগুলো সব মুখস্থ করে যেত। যেগুলো তারা চাইলে নিজেরাও লিখে নিতে পারতো এআই কে দিয়ে। যাই হোক, কিন্তু কেনাটাকেই তারা শ্রেয় মনে করে, হোয়াটএভার। এখানে আবার ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে আবার সবার ফোকাস হচ্ছে ট্রান্সলেশন প্রেসি ছেড়ে সবার আগে হচ্ছে এসে রাইটিং, যেটাকে আমি সবথেকে বেশি ডিসকারেজ করছি। তারপর হচ্ছে রিপোর্ট রাইটিং, তারপর হচ্ছে লেটার রাইটিং। তারপরে মানে ওই ক্রোনোলজিতে আসে হচ্ছে ট্রান্সলেশন, প্রেসি, এই সমস্ত জিনিসগুলো। কিন্তু আমি সবার আগে ফোকাস করতে বলছি, এইগুলোতে ফোকাস করো। ট্রান্সলেশন, প্রেসি এগুলোতে সবার আগে ফোকাস করো। তারপর ওগুলোতে যাও। তারপর ওগুলোতে যাও বললে ভুল হবে। মানে সাইমালটেনিয়াসলি অবভিয়াসলি করো। কিন্তু এটার দিকে ফোকাসটা একটু বেশি রাখো। আর ট্রান্সলেশন দেখো এখানে, এই যে যাইতে যাইতে তাহার মন পুলকে ভরিয়া উঠিতেছিল, সে কাহাকেও বুঝাইয়া বলিতে পারে না যে সে কি ভালোবাসে এই সে কি ভালোবাসে এই মাটির তাজা রোদ পোড়া গন্ধটা। এই রোদ পোড়া গন্ধ কিভাবে লিখবো? ছায়া ভরা দূর্বা ঘাস, ঘাস না হয় জানি, হোয়াট ইজ দূর্বা? সূর্যের আলো মাখানো মাঠ, পথ, গাছপালা ছেড়ে দাও। আম আলুকুশি, বনকলমি, নীল অপরাজিতা কিভাবে ট্রান্সলেট করব? তাহা হইলে এইরকম বনফুল ঝুলানো ছায়াচ্ছন্ন ঝোপের তলা দিয়া ঘুঘু ডাকা দূর বনের দিকে চোখ রাখিয়া এইরকম মাটির পথটি বাহিয়া শুধুই হাঁটে, শুধুই হাঁটে। কিভাবে করব? এই জন্য বলছি যে এই মানে আমাদের আবার ট্রান্সলেশন বা প্রেসি বললেই এখন মোটামুটি, বিশেষ করে ট্রান্সলেশনের ক্ষেত্রে ওই ক্লার্কশিপ ওরিয়েন্টেড ট্রান্সলেশন, সেটার দিকে আমাদের মোটামুটি মনটা যায়। যেখানে মোটামুটি একটা ইজি টু মডারেট লেভেলের কিছু ট্রান্সলেশন, সেগুলোর দিকে আমাদের মনটা থাকে যে ঠিক আছে, ট্রান্সলেশন তুই তো ক্লার্কশিপে করে এসেছিস, কদিন আগে করে দিতে পারবো। কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। মানে ডাব্লিউবিসিএস এর ট্রান্সলেশন বাদবাকি পরীক্ষার ট্রান্সলেশনের থেকে বেশ খানিকটা আলাদা। সুতরাং এটার জন্য একটু সিরিয়াসলি ট্রান্সলেশনটাকে প্র্যাকটিস করতে হবে। কিভাবে করবে? আমি বারবার যেটা বলি যে ফিকশন পড়ার জন্য বাংলা ফিকশন যেখান থেকে পড়ছো, সেই ফিকশন থেকে বাছাই করে নয় যে এই জায়গাটা আমার একটু সোজা লাগছে, সুতরাং এই জায়গাটা থেকে আমি ট্রান্সলেট করি। তুমি ফিকশন যতটা পড়লে তার থেকে র্যান্ডমলি কোনো একটা প্যারাগ্রাফ চুজ করে সেটাকে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করো। আচ্ছা, র্যান্ডমলি চুজ করো যে কোনো একটা প্যারাগ্রাফ, সেটাকে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করো। এবং এখানে আমি এখানে আর এই ভিডিওতে আলোচনা করে একই জিনিস বারবার বারবার বললে আরো বেড়ে যাবে। অলরেডি তোমাদের ৪৭ মিনিট নষ্ট করেছি আমি, ৪৮ মিনিট। এর আগে ওই মিসলেনিয়াস পরীক্ষার আগে ট্রান্সলেশনের অ আ ক খ, প্রি ট্রান্সলেশন ভার্সেস লিটারাল ট্রান্সলেশন, এরকম টাইপের কিছু টপিক ছিল। দু একটা ভিডিও, মানে ট্রান্সলেশন নিয়ে সম্ভবত দুটো ভিডিও ছিল। একটু যদি ওগুলো দেখো তাহলে বুঝতে পারবে যে এই জিনিসগুলোকে কিভাবে ট্যাকেল করা যাবে। আম, পুরোপুরি যেটাকে আমরা লিটারাল ট্রান্সলেশন বলি সেটা তো করা যাবেই না, সেটাকে অ্যাভয়েড করতে হবে। কিন্তু পুরোপুরি ফ্রি ট্রান্সলেশন যেটা, সেটাও করা যাবে না। একটা মোটামুটি ব্যালেন্স আমাদের রাখতে হবে। লিটারাল ট্রান্সলেশন কোনো কোনো জায়গায় একটু ছোঁয়া প্রয়োজন, বেশিরভাগটা থাকবে ফ্রি ট্রান্সলেশন। মোদ্দা কথা হচ্ছে এখানে যা বলতে চাওয়া হচ্ছে আমাকে সেটা ইংরেজি ভাষায় সেটাকে প্রকাশ করে দিতে হবে, আক্ষরিকভাবে নয়, বরং এই ভাবটাকে আমাকে আমার লেখার মধ্যে, আমার ভাষার মধ্যে নিয়ে আসতে হবে। ইংরেজি থেকে বাংলার ক্ষেত্রেও তাই, বাংলা থেকে ইংরেজির ক্ষেত্রেও তাই। ঠিক আছে? এবার এই যে কিছু কলোকিয়াল টার্ম থাকে যেটা নিয়ে হচ্ছে আমাদের সব থেকে বেশি সমস্যা হয়, সেই টার্মগুলোকে কিভাবে হ্যান্ডেল করবে এটা বোধহয় ওখানে আলোচনা করা ছিল। একটু দেখে নিও, আমিও একবার দেখবো। যদি না করা থাকে তাহলে পরবর্তীকালে কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করে দেবো। এই যে এত কিছু আমরা দেখলাম বা এত কিছু আলোচনা করলাম, এখানে আর কিছু নেই। আম, এবার ব্যাপারটা হচ্ছে যে এই ৫০ মিনিটের যে বক্তব্য, কি বলতে চাইলাম অ্যাকচুয়ালি, মানে পুরোটাকে সাম আপ করে সেই বর্ধমানের বিখ্যাত নায়কের মতো লিভ এভরিথিং অ্যাসাইড তুই আমাকে এক লাইনে বল। এই এক লাইনে যদি বলতে হয় তাহলে কি বলতে হবে? এক লাইনে বলতে গেলে বলতে হবে এটাই যে ৪ মাস, ৫ মাস, ৬ মাস যেটাই আছে সেটার জন্য আমি একটা বছরের কোয়েশ্চেন পেপার দেখিয়েছি। বিগত ৫, ৬, ৭ বছরের কোয়েশ্চেন পেপারগুলো আগে অ্যানালাইজ করো।
কি ধরনের কোয়েশ্চেন আসছে, এবং যে বছরের পরীক্ষা, যে টপিকগুলো আছে, লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, সেগুলোতে এই বছরের সঙ্গে ওই টপিকগুলোর ঠিক কতটা রিলেশন ছিল। তাহলে এই যে আমি যে কথাটা বললাম যে বিগত 6 থেকে 8 মাসের মধ্যে পেপারে লেখা হয়নি এমন কোনো টপিক জেনারেলি থাকে না, সেটা মোটামুটি বুঝতে পারবে। আচ্ছা, এবার তুমি বলতে পারো যে এইখানে এই টপিকগুলো এগুলো কোত্থেকে এলো, যে এইজিং, লিটারেচার অ্যান্ড দ্য রিপ্রেজেন্টেশন অফ রিয়েলিটি, এগুলো কোত্থেকে এলো? এগুলো তো খবরের কাগজে পাইনি। ওই যে বললাম যে এগুলো তো পাবে না, খুব স্বাভাবিক। কারণ এগুলো হচ্ছে ওই যেটা বললাম যে লিটারেচার নিয়ে একটা টপিক, একটা এরকম টপিক যেখানে ফিলোসফিক্যাল কিছু অ্যাঙ্গেল থাকবে, মানে বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে তোমাকে ভাবতে হবে, এরকম কিছু টপিক থাকে। আর বাইরে যেগুলো হচ্ছে, মানে মোটামুটি অ্যাটেম্প করতে পারবে সেরকম জিনিসগুলোর কথা বলছি, কোনোটা ছেড়ে আসতে হবে না সেটার কথা বলছি আর কি। তো একটু প্রথমে প্রথমে পিওয়াইকিউ গুলো অ্যানালাইজ করার চেষ্টা করো, খুব ইজিলি অ্যাভেলেবেল। আমি যেখান থেকে নিয়েছি কলমের ওয়েবসাইট থেকে, সেখানে পেয়ে যাবে, বা আরো বিভিন্ন রকম ওয়েবসাইট আছে সেখানে পাওয়া যায়। সেগুলোকে অ্যানালাইজ করো। খবরের কাগজ পড়ো নিয়মিত, নিয়মিত গল্পের বই পড়ো, ফিকশন, যেটাকে বারবার বলার চেষ্টা করছি, ইংরেজি ফিকশন, বাংলা ফিকশন নিয়মিত পড়ো, নিয়মিত লেখো, এবং প্রতিদিন ট্রান্সলেশন করতে হবে। ওই যে যে ফিকশনটা তুমি পড়ছো, বাংলা থেকে ইংরেজি করছো, বা মানে বাংলা ফিকশন পড়ছো সেটাকে ইংরেজিতে করো, ইংরেজি ফিকশন পড়ছো সেটাকে বাংলায় করো। ট্রান্সলেশনটা প্রতিদিন করতে হবে। প্রেসিটা প্র্যাকটিস করো, প্রেসির নিয়মকানুন মোটামুটি জানো, সেটা প্র্যাকটিস করো। লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, ফরম্যাটগুলো জেনে নাও, ফরম্যাটগুলো শিখে নাও, সেখান থেকে করো। বোধ পরীক্ষণ খুব একটা না করলেও চলবে, শেষের দিকে গিয়ে করলেও কোনো অসুবিধা নেই। এসে রাইটিং নিয়ে খুব একটা মাথা ব্যথা করার প্রয়োজন নেই, এবং ওটাকে নিয়ে ওই আমি জানি না, আমার সহজাত দক্ষতা নেই ভাবনা চিন্তার, আমার ক্রিয়েটিভ রাইটিং খুব একটা আসে না, আমি খুব একটা পারি না, চিন্তার কোনো কারণ নেই। 40 নম্বর থাকে। বাদবাকি যে জিনিসগুলো এখানে আমাদের, আমি বারবার যেটা বলছি যে আম মানে আম যাচাই করা হয় না যে আমি গল্প বা উপন্যাস আ বা একটা বিষয় দিলে সেটা নিয়ে আমি কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারি। তাহলে আমাদের লেটার রাইটিং ৪০০ শব্দে লিখতে বলা হতো, রিপোর্ট রাইটিং বলা হতো ৬০০ শব্দে লিখতে, এবং এসে রাইটিং বলা হতো ১০০০ শব্দে লিখতে। সেটা বলা হয়নি। আমাদের লেটার রাইটিং বলা হয় ১৫০, রিপোর্ট রাইটিং ২০০, এসে রাইটিং এর ক্ষেত্রে মানে কম্পোজিশন যেটা, সেখানে কোনো নির্দিষ্ট শব্দ সংখ্যা বলে দেওয়া থাকে না। আমরা ২০০, ৩০০, ৪০০ র মধ্যে মোটামুটি অ্যারাউন্ড ৩০০ আমরা নামানোর চেষ্টা করি। সুতরাং এটাই বলার যে এখানে তোমার বিরাট কিছু লেখার দক্ষতা প্রয়োজন নেই। কিন্তু একটা টপিক দিলে সেটা নিয়ে যখন তুমি ২ কলম লিখে আসতে পারো, নির্ভুলভাবে লিখে আসতে পারো, এবং অর্থটা ঠিকঠাকভাবে বুঝে যেটা জানতে চাইছে, যেটা পরীক্ষক তোমার থেকে এক্সপেক্ট করছে, সেই জিনিসটা যেন তুমি ডেলিভার করে আসতে পারো ঠিকঠাকভাবে, টু দ্য পয়েন্ট ওয়েতে, সেই জিনিসটা হচ্ছে সবথেকে বেশি জরুরি। ওই তখন যেটা বললাম যে শেক্সপিয়ার বা শশী থারুর হওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা মোটামুটি আমাদের যদি, এখন একজনের কথা বলেছিলাম, ঠিক আছে, আমাদের যদি বেটার ভার্সন আমরা হই, যেটা বললাম যে ৩-৪ টা জিনিস ঠিকঠাক রাখতে হবে, স্পেলিং, গ্রামার এবং অর্থ, এবং এই কনটেক্সটে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিনা। এই ৩-৪ টে জিনিস যদি ঠিকঠাক রাখতে পারি, আমরা মোটামুটি বাকিদের থেকে খানিকটা এগিয়ে থাকবো। আর সবটুকু সময় এখানে নষ্ট না করে, বরং যেখানে তোমার নম্বরটা আরো খানিকটা বাড়িয়ে রাখার চেষ্টা করতে পারলে বা বাড়িয়ে রাখলে তোমার সিলেকশনের মানে আরো দোরগোড়ায় পৌঁছে যাবে, সেগুলোর দিকে একটু ফোকাস করো। সবটুকু মনোযোগ বাংলা ইংরেজির দিকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। দিনের একটা নির্দিষ্ট সময় বাংলা ইংরেজিকে দাও, তার বেশি নয়। আহ থাকে অনেকটা নম্বর, ঠিক আছে, ভালো প্রিপারেশন করলে তাও ঠিক আছে, প্রচুর প্র্যাকটিস করলে তাও ঠিক আছে। কিন্তু এর আগেও আমি অ্যানালাইজ করে দেখিয়েছি, আমি কাউকে ডিমোটিভেট করছি না। এর আগেও আমি অ্যানালাইজ করে দেখিয়েছি, পোস্টও করেছি ওই ১৮১ নিয়ে, যে আল্টিমেটলি পরীক্ষা হলে এবং পরীক্ষা হল পরবর্তী সময়ে তোমার খাতা যেখানে পৌঁছবে, সেখানে তোমার এই ভাগ্যদেবী, তারও খানিকটা ভূমিকা থাকে নম্বর পাওয়ার ক্ষেত্রে বা নম্বর তোলার ক্ষেত্রে। সুতরাং অতিরিক্ত মাতামাতি করার প্রয়োজন নেই। যেটুকু বললাম, বা তোমরা যেটুকু শিখেছো, যেটুকু তার দিক থেকে জেনেছো, সেটার উপর বেস করে একটা নির্দিষ্ট সময় দাও। ইনপুটের দিকে ফোকাস করো। আউটপুট তো অবশ্যই থাকবে। ইনপুটের দিকে ফোকাস করো। আম আর এর পরের যে ভিডিও হবে, এখানে অনেকের প্রশ্ন থাকে যে, ঠিক আছে, এত লম্বা লেকচার আপনার শুনলাম, দেখলাম, কিন্তু ২ একটা বইয়ের কথা বলুন, আ যেগুলো আমাদের খুব উপযোগী হবে। নেক্সট যে ভিডিও দেব, সেখানে WBCS মেইনস এর জন্য বাংলা ইংরেজির জন্য কোন বই উপযুক্ত হবে, কোন বই থেকে
পড়াশোনা করতে পারো। সেরকম ২-৪ টা বইয়ের খোঁজ খবর একটু দিয়ে দেবো। ঠিক আছে? চলো আজকে এই পর্যন্তই। আবার বলছি, জানি না কতটা ভ্যালু অ্যাডিশন এখানে করা গেল নাকি শুধুই বকবক করা হলো। আ ভ্যালু অ্যাডিশন হোক বা না হোক, যদি পুরো ভিডিও থেকে তোমার ভয় খানিকটা কেটে থাকে, কেননা দেখো একটা পরিষ্কার কথা হচ্ছে, আমরা অধিকাংশ বললেও ভুল হবে, প্রায় সবাই বাংলা মাধ্যমের ছাত্রছাত্রী, সাধারণ বাংলা মাধ্যমের ছাত্রছাত্রী। সুতরাং আমাদের কাছে একটা এই বিদেশি ভাষা, আ সেটার ভয়, ভীতি ছোটবেলা থেকে থাকে এবং সেটা অনেক বড় হয়েও কাটে না। আ সুতরাং সেটা যদি সামান্যতম কাটানো যায় এবং একটু কনফিডেন্স যদি বিল্ড করা যায়, কিছু ভ্যালু অ্যাডিশন হোক বা না হোক তাতে কিছু এসে যায় না। যদি একটু ভয়টয় দূর হয় তাহলেই হবে। মানে সেখানেই সার্থকতা। ঠিক আছে? সুতরাং আমি এখানে জাস্ট কিছু পয়েন্ট ছুঁয়ে যাওয়ার চেষ্টা করলাম এবং আবার বলছি, কিছু, কিছু জায়গা সেগুলো সমাজ দরকারি ইশারাই কাফি হ্যায়, সেগুলোকে একটু বোঝার চেষ্টা করো এবং সেইভাবে একটু এগোনোর চেষ্টা করো। হুম? এবং শুধুমাত্র যা শুনছি, যা দেখছি ওগুলোর দিকে নজর না দিয়ে একটু নিজেও সিলেবাস নিয়ে বসে, PYQ নিয়ে বসে একটু এনালাইজ করার চেষ্টা করো। যে কোথায় কতটা ইনভেস্ট করলে আমার ROI ভালো হবে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট ভালো হবে। কম সময়, কম এফোর্ট ইনভেস্ট করে কোথা থেকে আমি বেশি রিটার্ন তুলতে পারবো। ঠিক আছে? থ্যাংক ইউ ফর স্টেইং হিয়ার। গুড বাই। পরের ভিডিওতে দেখা হচ্ছে। পড়াশোনা করতে থাকো ভালো করে। ভালো থেকো।